খালেদা জিয়ার সংলাপের আহ্বান নাকচ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন, সংলাপে বসতে হলে খালেদা জিয়াকে যুদ্ধাপরাধীদের বিচার সমর্থন করতে হবে। এদিকে বিএনপির বক্তব্য, জাতীয় স্বার্থেই সংলাপ প্রয়োজন, সংলাপের আহ্বান তাদের কোনো দুর্বলতা নয়। এসব নিয়েই বাংলাদেশ এখন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি খবরের কাগজগুলো দেখেন, তারাও গতকাল প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলন ছিল, সেই সংবাদ সম্মেলন কি মূলত সবাই একটু প্রধান শিরোনাম করেছে আমাদের অর্থনীতি। নাইমুল ইসলাম খান, আপনার পত্রিকা সেখানেও এটা আসলে 4 কলাম জুড়ে শিরোনাম করা হয়েছে, বাংলাদেশে হামলে পড়তে আইএসএ স্বীকারোক্তির চেষ্টা। প্রধানমন্ত্রী অনেকটা খোলামেলাভাবেই গতকাল বলেছেন। প্রথমে একটু ইকবাল সোবহান চৌধুরী, আপনার কাছে একটু প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলনটি করেছেন সেখানে যে তিনি যে ইঙ্গিতগুলো দিয়েছেন অনেকখানি স্পষ্ট করেই বলেছেন, আইএস এর স্বীকারোক্তির আদায়ের যে চাপ সরকারকে দেয়া হচ্ছে, সেই চাপগুলি মোকাবেলায় সরকার আসলে কি করছে আপনার কাছে জানতে চাই। প্রথম যদি বলতে হয় যে প্রধানমন্ত্রী আজকে, আপনারাও সেখানে ছিলেন, তিনি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরেই খোলাখুলিভাবেই তার এবং তার সরকারের এই জঙ্গিবাদ বা নিরাপত্তা বোধহীন অবস্থা, বৈশ্বিক যে অবস্থান এবং দেশের ভিতরে যে অশুভ শক্তিসমূহের প্রচেষ্টা প্রয়াস, রাজনৈতিক উদ্দেশ্য এর পিছনে আছে, এই সবগুলো সম্পর্কেই কিন্তু তিনি খোলাখুলি কিন্তু বক্তব্য রেখেছেন। এবং প্রধানমন্ত্রীর এটি একটা স্বাভাবিক একটা অভ্যাস। তিনি সাংবাদিকদের সামনে যখনই সাংবাদিকরা কোনো প্রশ্ন করেন, তিনি কিন্তু কোনো প্রশ্ন এড়িয়ে যান না, যত কঠিনই হোক না কেন। তিনি কিন্তু সেই প্রশ্নগুলো, আপনি সে উত্তরে সন্তুষ্ট না হতে পারেন, কিন্তু তার উত্তর দিতে কিন্তু তার স্বাভাবিক যে প্রাঞ্জল অবস্থা, সেটি কিন্তু তিনি সবসময় বজায় রাখেন। এখানেও তিনি স্পষ্ট করে বলেছেন যে আজকে বিদেশি বা আমাদের দেশের ভিতরেও অনেকেই চাচ্ছেন যে ঘটনা ঘটছে না তা নয়, আমাদের এখানে ঘটনা ঘটছে, এই ঘটনা বিদেশেও ঘটে, আমাদের এখানেও ঘটছে। এবং আমাদের এখানে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা নিয়ে কিন্তু সরকার বলছে না যে আমরা এই ঘটনার একেবারেই কিছু কোনোভাবেই আমরা এর ব্যাপারে উদ্বিগ্ন না, তা কিন্তু বলছেন না। সরকার অবশ্যই যে কোনো ঘটনা ঘটে সরকারের উপরে সেটা দায় বর্তায়, এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা দেওয়া, দেশের ভিতরে ব্লগারদের নিরাপত্তা দেওয়া, এমনকি সাধারণ নাগরিকের নিরাপত্তা দেওয়া, সবগুলোই কিন্তু সরকারের একটি দায়িত্ব এবং রাষ্ট্রের দায়িত্ব। সেই কথাগুলো কিন্তু স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেছেন। এবং প্রধানমন্ত্রী আজকে যে কথাগুলো বলেছেন আপনি নিশ্চয়ই অনুধাবন করেছেন। তিনি কিন্তু শুধুমাত্র একজন সরকার প্রধান হিসাবে কিন্তু কথাগুলো শুধু বলেছেন তা নয়, তার মনের ভিতরে যে বিশ্বাসটি আছে, তিনি ধর্মের কথা বলেছেন, তিনি একজন নামাজ পড়েন, তিনি সৃষ্টিকর্তা আল্লাহর যে বিচার, এই সব কিছু মিলিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা, এই সব কিছু মিলিয়ে কিন্তু তিনি তার বক্তব্যগুলো দেওয়ার চেষ্টা করেছেন। এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে এই হানাহানি কোনো ধর্মের ভিতরে নেই। কোনো একজন মুসলমান আর এক মুসলমানকে মারবে, অথবা একজন মুসলমান একজন হিন্দুকে মারবে, একজন খ্রিস্টানকে ইয়ে করবে, এগুলো কিন্তু কোনো ধর্মেই নেই, মুসলমান ধর্মে তো নেই। সেটি তিনি স্পষ্ট করে বলার চেষ্টার পরে আমি কিন্তু কয়েকটি জায়গাতে একটি কথা বলেছি। সেটি হলো, ধরুন একসময় ইরাকে WMD, আমার মনে হয় যে আমি এবং নাইম আমরা একটা টক শোতে ছিলাম, সেখানে আমি কথাটা অনেক আগে বলেছি যে ইরাকে WMDর নামে সেখানে কিন্তু অভিযান চালানো হলো। অভিযান চালিয়ে সম্প্রতি টনি ব্লেয়ার কিন্তু এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সেটাতে রেজিম চেঞ্জ হলো, সাদ্দামকে মেরে ফেলা হলো, ইরাকের হাজার হাজার ইরাকি, লক্ষ লক্ষ ইরাকি মারা গেল, ইরাক ধ্বংস হয়ে গেল। এবং তখনও কিন্তু এটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল WMD আদৌ আছে কিনা, কিন্তু পশ্চিমারা সেটা না মেনে এটা করেছিলেন। আজকে টনি ব্লেয়ার
তিনি বলছেন, তিনি দুঃখ প্রকাশ করছেন, ক্ষমা চাইছেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে উনি এই দুঃখ প্রকাশ, এই ক্ষমার মধ্য দিয়ে কিন্তু সাদ্দামকে ফিরিয়ে আসা যাবে, লক্ষ লক্ষ ইরাকি ফিরে আসবে? ঠিক আমাদের এখানেও আজকে আমরা আমাদের সরকার এবং আমরা আমাদের মিডিয়া কেউ কিন্তু আমরা বলছি না যে আমাদের এখানে জঙ্গির কিছু কিছু যে ঘটনা ঘটানো না হচ্ছে, কিন্তু আইএসের যে মানে সম্পর্কযুক্ত যেটি বলার চেষ্টা হচ্ছে সেটি কিন্তু স্পষ্ট করে সরকার থেকে বলা হয়েছে, আমাদের মিডিয়াও আমরা বলছি, আমাদের দেশের মানুষও এটা বিশ্বাস করে যে এখানকার জঙ্গিবাদ রাজনৈতিক কোনো অশুভ শক্তি তার সাথে জড়িত থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিক যে একটি লিঙ্ক আপ সেটি কিন্তু এখানে এখন পর্যন্ত আইএসের অপারেশন বিভিন্ন জায়গাতে যদি আমরা দেখি তাতে আমরা বলতে পারি যে অন্তত আইএস কানেকশন নেই। জঙ্গিবাদ আমরা দমন করতে চাই, জঙ্গিবাদ প্রতিবাদ করতে চাই, কিন্তু তাই বলে জঙ্গিবাদকে আইএস নামে আখ্যায়িত করতে হবে, এই প্রচেষ্টা যারাই করার চেষ্টা করছেন তাদের একটা ভিন্ন উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি। নাইমুল ইসলাম খান, আমাদের ছোট একটা দেশ, যদিও আমাদের প্রাকৃতিক অনেক প্রাচুর্য আছে, আমরা এই মানে ভৌগোলিক ভাবেও গুরুত্বপূর্ণ, কিন্তু আমি সুনির্দিষ্টভাবে আপনার কাছে জানতে চাই যাদের কথা বলা হচ্ছে তাদের এত ইন্টারেস্ট কেন এই বাংলাদেশে? বাংলাদেশ যে একেবারে দুর্দমনীয়ভাবে অগ্রগতি অর্জন করে যাচ্ছে, বাংলাদেশ যে তাদেরকে অত পরোয়া না করলেও হবে কিছুদিনের মধ্যে, এগুলো তো তাদের ভালো লাগে না। এক, দুই, এই যে আইএস এর কথা বলা হচ্ছে, এই আইএস সৃষ্টি করেছে কে? আমেরিকা। আমাদের যাদেরকে আমরা জঙ্গিবাদী বলি সেই তালেবানদের মানে সৃষ্টি করেছে কে? উত্থান না, সৃষ্টি করেছে কে? আমেরিকা। এখন আমাদের আসলে সময় এসছে আমেরিকার বিষয় আশয়গুলিতে অফিসিয়ালি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে প্রতিবাদ জানানো। আমাদের এখন সময় এসেছে আমেরিকাকে বলা যে তোমার স্কুলে যে বাচ্চাদেরকে গুলি করে মারা হয় তোমাদের গান পলিসি রিভিউ করো। আমরা বাংলাদেশ সরকার, বাংলাদেশের সংসদ প্রস্তাব গ্রহণ করা উচিত যে আমেরিকা তোমরা গান পলিসি রিভিউ করো, কারণ সেখানে আমাদের দেশ থেকে যাওয়া নাগরিকেরও জীবনের নিরাপত্তা অনিশ্চিত হচ্ছে। আমরা এটা ইয়ে করতে পারছি না, আমরা এটা মানে আর মানতে পারছি না। আমরা অবশ্যই অ্যামনেস্টিকে প্রশ্ন করা উচিত যে আপনারা নানান বিষয়ে রিসার্চ করেন, আমাদেরকে কাইন্ডলি জানান কোন রিসার্চ কোন টাকা দিয়ে করেন, কারণ আপনারা স্বচ্ছতার দাবি করেন সর্বত্র, আপনারা স্বচ্ছ হন। আমার বলতে ইচ্ছা করে টিআইবি আপনি যে রিসার্চটা বের করলেন এই রিসার্চের জন্য কত টাকা খরচ হয়েছে, তাহলে আমরা বলতে পারতাম যে এত টাকা খরচ দিয়ে এই রিসার্চটা ওয়ার্থ হয়েছে কিনা, ইজ ইট ওয়ার্থ দ্যাট এক্সপেন্ডিচার। আপনারা তো বলেন না কত টাকা, কিন্তু আপনারা স্বচ্ছতার দাবি করেন। মাহফুজ আনাম, মতিউর রহমান তারা আইনের শাসন, ইনক্লুসিভ নির্বাচন এবং গণতন্ত্র দাবি করেন, কিন্তু তারা যখন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চালান সেখানে তারা ইনক্লুসিভ করতে চান না, এটাকে এক্সক্লুসিভ ক্লাব বানান, আইনে অ্যালাউ করে না। তারা আইন মানেন না, বছর বছর তাদেরকে রিপোর্ট দেওয়ার কথা তারা দেন না, আইন মানেন না। তো মাহফুজ আনাম আর মতিউর রহমানরা যখন নোয়াব চালাতে গিয়ে যেই অ্যাটিটিউড, তারা আবার শেখ হাসিনার কাছে আবার অন্য অ্যাটিটিউড চান। মানে আমাদের যে কালচারালি আমাদের যে প্রবলেমটা, এইটা আমরা বিবেচনা করি না। প্রত্যেকটা মানুষ এই সমস্যা, এই যে আপনি যে কালচারাল অ্যাটিটিউডের কথা বললেন, এটা কি শুধু আমাদের দেশের সমস্যা নাকি আন্তর্জাতিক অঙ্গনেও এরকম একটি ব্যাপার আছে? আমরা একটা কথা এমনিতে প্রচলিত শোনা যায় যে সংগঠন চালাতে হলে আসলে একনায়ক হতে হয়, তা না হলে সংগঠনকে বড় করে দাঁড় করানো যায় না, সংগঠন এস্টাবলিশ হওয়ার পরে গণতন্ত্র বিকশিত হইতে দিতে হয়, এরকম একটা কথা কিন্তু প্রচলিত আছে। তাইলে যেই অ্যাটিটিউডের কথা আপনি বলছেন সেটা কি আমাদের দেশের সংস্কৃতির ক্ষেত্রে প্রযোজ্য, নাকি বিশ্বব্যাপী এরকম একটি সংস্কৃতি আছে যাকে আমরা বাংলাদেশের সঙ্গে রিলেট করতে পারি? এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো, নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর
আবার ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে নাইমুল ইসলাম খান, আমি বলছিলাম যে মানে ছোট ছোট প্রতিষ্ঠানে যদি রাষ্ট্রের তুলনায় চিন্তা করেন, সেখানে গণতন্ত্রের চর্চা, সেখান থেকে আসলে রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্রের চর্চা আসে। আপনি বলছেন যে আমাদের আচরণগত কিছু সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা কি শুধু আপনি বাংলাদেশের ক্ষেত্রেই দেখেন, নাকি বিশ্বব্যাপী দেশে দেশে একই ধরনের আচরণ আছে? একই ধরনের না, কিন্তু একই বৈশিষ্ট্যের সমস্যা সারা দুনিয়াতেই আছে। আমরা আইনের শাসনের কথা বলি, বুশ আর আল গোরের নির্বাচনটার কথা মনে করেন। এটা যে গিয়ে সুপ্রিম কোর্টে যখন ডিসিশনটা হইলো, ওখানে কারচুপির অভিযোগ ছিল আমার যতদূর মনে পড়ে নির্বাচনে। হ্যাঁ। এখন আমি বিচারালয়ে যাচ্ছি, তো সর্বোচ্চ বিচারালয়ের রায় হওয়ার মানে বিচার শুরু হওয়ার আগেই পত্রপত্রিকায় লিখে দিল, যেহেতু 5 জন বিচারকের মধ্যে 3 জন সিনিয়র বুশের আমলের অ্যাপয়েন্টেড, সুতরাং এটা ধরে নেওয়া যায় রায়টা হবে 3 ভার্সেস 2, সুতরাং বুশ জিতে যাবে। কিভাবে এটা বলতে পারলো? এটা কোন আইনের শাসনের নিশ্চয়তা দেয় যে বুশের আমলে 3 জন নিয়োগপ্রাপ্ত হইলে এটা জুনিয়র বুশের পক্ষে যাবে? ভাই একটা কথা বলি, সারা দুনিয়ার কোথাওই দেশে দেশে যেখানে গণতন্ত্র আছে, একটা গণতন্ত্রের সাথে আরেকটা দেশের গণতন্ত্রের মৌলিকই অনেক পার্থক্য থাকে। দেশের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, আমরা কিভাবে স্ট্রাগল করেছি। আমি তো বাংলাদেশে গণতন্ত্রের অনেক স্ট্রং এলিমেন্ট দেখি যেটা ভারতে দেখি না। ভারত 47 সালে স্বাধীনতা লাভ করার পর 67 বছর, টানা 67 বছরের মধ্যে 60 বছর একটি দল ক্ষমতায় ছিল, একটি দল। তার মানে সর্বভারতীয় ভাবে তাকে চ্যালেঞ্জ করার জন্য কোনো বিরোধী দল ছিল না। এখন পলিটিক্যাল সায়েন্সের যদি ক্লাস 5-এর ছাত্রকে জিজ্ঞাসা করেন একটা শক্তিশালী গণতন্ত্রের জন্য পূর্ব শর্ত কি কি, তার মধ্যে অন্যতম হবে একটা শক্তিশালী বিরোধী দল থাকা। এখন ভারতে এই বিরোধী দল ছিলই না, মালয়েশিয়াতে এখনো নাই, সিঙ্গাপুরে নাই, কোরিয়াতে নাই। এখন গণতন্ত্রের উদাহরণ দিলে আপনি যদি ভারতের কথাই ধরেন, হ্যাঁ কংগ্রেস দীর্ঘদিন শাসন করেছে, কিন্তু তাদেরও কিন্তু এক ধারাবাহিকতা সময় সময় কিন্তু বিঘ্নিত হয়েছে। কোথায়, কে বলছে আপনারা? আপনি 70-এর দশকে ধরেন। 70-এর দশকে কোনো ধারাবাহিকতা, 7 বছর আমি বলেছি, 67 বছরের মধ্যে 60 ইয়ার্স তারা ছিল, কোনো ধারাবাহিকতার বিঘ্ন হয় নাই। এটা একটানা চালিয়েছে। এখন সবাই বলে ভারতে গণতন্ত্র নাকি ইনস্টিটিউশনালাইজেশন না, কিন্তু তাদের নির্বাচন নিয়ে তো কোনো সংকট দেখা দেয়নি, প্রশ্ন ওঠে নাই। বিরোধী দল না থাকলে সংকট দেখা দিবে কিভাবে? সংকট তো দেখা দিবে যখন শক্তিশালী বিরোধী দল থাকবে। এটা তো একচেটিয়া, একচেটিয়াতে আবার আপনি বিরোধ পাবেন কোথায়? আপনি বিএনপির ইলেকশন করতে দিয়েন না, শুধু আওয়ামী লীগের লোকজন নিয়ে ইলেকশন করবে, কোনো বিরোধ হবে না। তারা যদি ঝামেলা বোমাবাজি না করে, লক্ষ লক্ষ লোক ভোট দিবে, নির্বিঘ্নে ভোট দিবে, শান্তিপূর্ণ ভোট হবে। আমি বললাম তো ভারতের মতোই হবে। আর ভারতে হয় নাই, কি করেছে? ভারতে খুনাখুনি হয় না ইলেকশনের সময়? হ্যাঁ হয়, সেগুলি স্থানীয় অনেক কারণে হয়। দি পয়েন্ট ইজ, ভারতেও গণতন্ত্র আমাদের মতো অনেক পরীক্ষার মুখোমুখি হয় নাই। ভারত দীর্ঘদিন যাবে গণতন্ত্র প্র্যাকটিস করে, কিন্তু ভারতেও এই মাত্র মোদির সরকার আসার পর, মোদির বিজেপির কারণে এখন ভারতে সর্বভারতীয় পর্যায়ে 2টা দল হয়েছে। এখন দেখেন তারা ওই আমাদের মতো কান্নাকাটি করে। আপনি ভারতের টকশোগুলি শুনেন, এনডিটিভি শুনেন, অন্য কিছু না। আপনি এভরিডে ইউ উইল লিসেন কিভাবে তাদের পার্লামেন্ট অচল, পার্লামেন্টে কোনো আইন পাস করা যাচ্ছে না। এমনকি আমরা যেগুলি বলতাম যে কি ব্যাপার, 2টা দলের মধ্যে বিহাইন্ড দি স্ক্রিন যোগাযোগেরও কোনো ব্যবস্থা নাই, তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নাই। এইভাবে দেশ চলবে কিভাবে? গণতন্ত্র কোথায় যাবে? কুৎসা, বাজে কথা, নোংরা কথা পার্লামেন্টের ভিতরে। আমি আপনাকে বলছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ভারতের পার্লামেন্টের ভিতরে যত কুৎসা এবং নোংরা কথা হয়, পরিমাণে বাংলাদেশের পার্লামেন্টে আপনি ততটা পাবেন না। ভারতের পার্লামেন্টে বস্তা দিয়ে টাকা নিয়ে লোকজনের ভোট কেনা হয়, এগুলি আবার টেলিভিশনে দেখানো হয়েছে। বাংলাদেশে আল্লাহর রহমতে এখনো এত অধঃপতন ঘটে নাই। ভারতের পার্লামেন্টারিয়ানদের মধ্যে 66% পার্লামেন্টারিয়ানের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সেসের একাধিক চার্জেস আছে। বাংলাদেশ এখনো এতটা খারাপ পর্যায়ে না। সো আমি এরকম বহু তথ্য দিতে পারবো যেখানে আমি বলি যে বাংলাদেশেও গণতান্ত্রিক এলিমেন্টস অনেক ভালো আছে। গণতন্ত্র তো কেবল একটা নির্বাচন নিয়ে না। এই যে ভ্যাট আরোপ করা হলো, ছাত্ররা এটা পছন্দ করলো না, তারা এক ধরনের আন্দোলন করলো, সরকার মেনে নিল। এটা গণতন্ত্র, এটাও একটা গণতন্ত্রের নমুনা, এটা প্রমাণ। আপনি এখানে কথা বলছি, প্রধানমন্ত্রী আপনাদের সামনে এসে বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন,
বাংলাদেশে টেলিভিশনের বিকাশ হচ্ছে, এই টেলিভিশনগুলি সব সরকারের সমর্থক লোকজনকে দেওয়া হচ্ছে। যতই আপনি সরকার সমর্থক লোকদেরকে দেন, টক শোতে সরকারকে মানে তুলোধুনো করা মোটেই কোনো টেলিভিশনে কম হচ্ছে না। কেউ কেউ বলবেন যে কয়েকজনকে হয়তো আসার ব্যাপারে বাধা দেওয়া হয় কি হয় না আলোচনায় আমি যাব না। যদি বাধা দেওয়াও হয়, তারপরেও যারা আসে তাদের এই সিডি গুলি নিয়ে আপনি এক সপ্তাহ প্রোগ্রামটা বন্ধ রেখে আপনি বসে শোনেন সরকারের সমালোচনার পরিমাণ কি, এবং এই লেভেলের সমালোচনা পৃথিবীর আর কোন দেশের কোন টকশোতে এতটা হয়। সো আমি বলছি এইগুলিও তো এলিমেন্টস অফ ডেমোক্রেসি, এইগুলি দিয়েও তো প্রমাণিত হয়। আমাদের এখানে এত সংবাদপত্র প্রকাশিত হয়, আমাদের এখানে আরো অনেক বিষয়। শেখ হাসিনা বঙ্গবন্ধুর নামে একটা এয়ারপোর্ট করতে চাইছিল, এই এয়ারপোর্ট ওইখানে একটা, আমি ওই এলাকার লোক হলে তো আমি আন্দোলন করে এয়ারপোর্টটা করাইতাম, এয়ারপোর্ট করলে ওই এলাকাটা উন্নত হইতো। কিন্তু ওইখানে সামহাও তারা আন্দোলন করছে, সরকার সারেন্ডার করছে, তো ঠিক আছে যাও ভাই, এখানে আমরা এয়ারপোর্ট করবো না। এরকম তো বহু উদাহরণ আছে আমাদের, যেখানে মানুষ রেজিস্ট করেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের যে স্পৃহা লালন করে, এইগুলি তো গণতন্ত্রের শক্তি, এইগুলি তো নমুনা যে আমাদের গণতন্ত্র আছে। কিন্তু আপনি বলতে পারেন আমাদের ইলেকশনটা ভালো হয় নাই। সবচেয়ে বড় কথা যেটা হয়, 5 জানুয়ারি ইলেকশন ভালো হয় নাই। তো ভালো হয় নাই, শেখ হাসিনা কইছে কোনোদিন যে এই ইলেকশনটা ভালো হয়েছে? শেখ হাসিনা কোনোদিন কইছে যে এটা জনগণের সর্বজনের অংশগ্রহণে একটা স্বতঃস্ফূর্ত এবং আমরা বিরাট ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি, এরকম কোনো বক্তৃতা কোনোদিন শুনছেন? না, কিন্তু আপনি ভারতের যে উদাহরণটা দিয়েছিলেন যে ভারতে কোনো দুই দলের ভারসাম্য আসলে ছিল না এতদিন পর্যন্ত, কিন্তু আমাদের আবার গণতন্ত্রের চর্চায় আপনি যদি 91 সাল থেকে ধরেন, আমাদের আবার চিত্রটা কিন্তু একেবারেই ভিন্ন। এই জন্য বললাম আমাদের এখানে তো আমরা তো পরীক্ষা দিয়েছি, এই জন্যই তো বললাম আমাদের এখানে দুইটা শক্তিশালী গ্রুপ আছে। এখন যখন একটি শক্তির অনুপস্থিতি থাকে, সেই অনুপস্থিতির কারণে আসলে ভারসাম্যহীনতা তৈরি করতে পারে কিনা দীর্ঘদিনের অভ্যাসে, এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আমি প্রশ্ন রেখেছিলাম যে ভারতের গণতন্ত্র চর্চার যেই উদাহরণ নাঈমুল ইসলাম খান দিলেন, আমাদের চর্চাটা কিন্তু একটু ভিন্ন। আমরা সবসময় দুই দলকে ক্ষমতার পালা বদলে দেখেছি। এখন যখন একটি দলের অনুপস্থিতি আমরা দেখি, তখন আসলে ক্ষমতায়, চূড়ান্ত ক্ষমতায় একটা ইমব্যালেন্সড অবস্থা তৈরি করে কিনা? আমরা বোধহয় ইতিহাসের দিকে তাকাই না। ভারতে তারা একসময় ভারতে ইংরেজ বিরোধী আন্দোলন করেছিল, তারপরে দেশ স্বাধীন হয়েছে। সেখানে কিন্তু কোনো যুদ্ধ হয়নি, গোল টেবিলে বসে আলোচনা, কিন্তু ওই দেশভাগের ওই আন্দোলনে অনেক জীবন দিয়েছে। সেটা অন্য জিনিস, সেটা হলো আন্দোলন। আন্দোলন এক জিনিস, আর যুদ্ধ হওয়ার একটা জিনিস। আমাদের এখানে আন্দোলনও হয়েছে, আমাদের যুদ্ধ করতে হয়েছে, এবং সেই যুদ্ধটা কাদের বিরুদ্ধে করতে হয়েছে? ভারতে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে করেছে। ইংরেজরা ছিল উপনিবেশিক শক্তি, তারা বিদেশি। তারা আমাকে কিন্তু করতে হয়েছে আমার ভাইয়ের বিরুদ্ধে, যাদের জন্য 1947 সালে আমরা ইসলামের নামে 2 নেশন থিওরি দিয়ে আমরা দেশ ভাগ করেছিলাম, পাকিস্তান হয়েছিল। সেই পাকিস্তানিদের বঞ্চনা, নির্যাতন ইত্যাদির বিরুদ্ধে আমাদের আন্দোলন হলো। শেষ জায়গায় এসে আমাদের জাতির পিতা, আমাদের আন্দোলন কিন্তু প্রথম শুরু হলো 52, অর্থাৎ আমাদের ভাষা নিয়ে, তারপরে 6 দফা, তারপরে 11 দফা, বা শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ। এবং আমরা গণতন্ত্রের কথা বলেন, নির্বাচন হলো, বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ 169টি 300 সিটের মধ্যে 169টিতে তিনি 167 সিট পেলেন, কিন্তু তাকে ক্ষমতা দেওয়া হলো না। এই তো হলো গণতন্ত্র। আচ্ছা, 75-এ এসে তাকে সপরিবারে হত্যা করে ফেলা হলো, এবং যারা ক্ষমতা নিলেন তারা বুটের নিচে রাখলেন গণতন্ত্রকে। আজকে তাদেরই দল কিন্তু আবার গণতন্ত্রের কথা বলেন। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য জাতীয় 4 নেতাকেও হত্যা করা হলো,
এবং কোনোদিন ক্ষমতা আসতে দেওয়া হবে না সেই রকম বলা হলো ৭৫ থেকে একেবারে ৯০ পর্যন্ত। ভারতে কিন্তু সেই অভিজ্ঞতা নেই। যেখানেই আপনি দেখুন, পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন, সেখানে যেখানেই সামরিক হস্তক্ষেপ হয়েছে অর্থাৎ অসাংবিধানিকভাবে, সেখানে কিন্তু বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। আমাদের এখানেও সে একই। এবং কারা গণতন্ত্রের কথা বলতে চান? যারা একসময় গণতন্ত্রকে সামরিকতন্ত্রে রূপান্তরিত করেছিলেন, তারা আজকে গণতন্ত্রের কথা বলেন, সংলাপের কথা বলেন। আমি আবার বলতে চাই যে দেখুন, আজকে গণতন্ত্র, আপনি সেই প্রেস কনফারেন্সে ছিলেন, প্রধানমন্ত্রীকে আপনি নিজেও যেসব প্রশ্ন তুলেছেন, আপনি জিজ্ঞাসা করে দেখুন, আপনি নিজে বলুন, অন্য কোনো প্রধানমন্ত্রীকে কি এইভাবে আপনি প্রশ্ন করতে পারতেন? না, ওই নিশ্চয়ই পারতাম না, এটা আমি অন্য স্বীকার প্রধানমন্ত্রীও করি। যখন ছিলেন তখন বলেছেন চুপ বলেও কথা বলেছেন, সাংবাদিকদেরকে প্রশ্ন করতে দেওয়া হয় না। কিন্তু আজকে কিন্তু খোলামেলাভাবে প্রশ্ন করেছে। কেউ কিন্তু কোনো মানে ওনাকে তোয়াজ করে অথবা ওনাকে সন্তুষ্ট রাখার মধ্য দিয়ে নয়, যার যার প্রশ্ন অত্যন্ত কড়াকড়িভাবে স্পষ্ট করে বলেছেন। তিনিও কিন্তু তার কথাগুলো বলেছেন। এবং তিনি এমন একটা প্রধানমন্ত্রী যিনি, আমি আবার বলতে চাই, তিনি তার নিজের বিশ্বাস থেকে তিনি ধর্মের কথা বলেছেন, আল্লাহর কথা বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন, উনি নামাজ পড়েন, উনি কোরআন শরীফ দিয়ে তার দিন শুরু করেন, সেই বিশ্বাসে থেকে কিন্তু কথাগুলো বলেছেন। এবং এটি একমাত্র পেরেছেন এই কারণের জন্য, বঙ্গবন্ধুও কিন্তু এই বিশ্বাস নিয়েই কিন্তু তিনি ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়েও জাতির কথা বলেছিলেন। এবং আপনার নিশ্চয় মনে আছে, ক্লিনটনকে পাশে দাঁড় করিয়ে রেখে এই প্রধানমন্ত্রী বলেছেন ৫০ বছরের গ্যাসের রিজার্ভ না রেখে আমি ছাড়ব না। সেদিনও কিন্তু অনেকেই ভেবেছিলেন যে তিনি আর ক্ষমতায় আসতে পারবেন না, কিন্তু ক্ষমতা তাকে জনগণ আবার এনেছে। এখানেও কথা বলেছিলেন, আমার এখনো মনে আছে, অনেকদিন আগের কথা তো, তিনি বলেছিলেন যে গরিবের যদি সুন্দরী বউ থাকে তার দিকে অনেকের নজর থাকে, ঠিক এরকম একটি কথা বলেছিলেন। আমার প্রশ্নটি হলো, বাংলাদেশে গণতন্ত্র আছে এবং গণতন্ত্রের জন্য আন্দোলন আরও চলবে, গণতন্ত্রকে আরও বিকশিত করার জন্য। এবং সেই আন্দোলনটি করতে হবে কিন্তু সবাইকে মিলে। সেখানে আমাদের মিডিয়ার ভূমিকা আছে, সেখানে দেশের মিলে আন্দোলনের কথা বলছেন, সবকিছু বলছেন। এখন বিএনপির পক্ষ থেকে একটা সংলাপের আহ্বান জানানো হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী বলছেন আসলে যুদ্ধাপরাধীদের প্রশ্নে একমত না হলে কোনো সংলাপ। আমি যদি সংলাপের কথা আমি যদি আসি, আমি যদি বলি আজকে বিদেশের মাটিতে বসে তিনি সংলাপের কথা বলেছেন, হ্যাঁ তিনি বলতে পারেন। আমি ওনার কাছে জিজ্ঞাসা করতে চাই, তিনি তো এই সরকারকে অবৈধ বলছেন, এই সরকারকে উৎখাত করার কথা বলছেন। তিনি এই প্রধানমন্ত্রীকে অত্যন্ত অশালীনভাবে বলেছেন হিটলারের মতো দেশ শাসন করছেন। তিনি এমনও বলেছেন যে একটি রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। তাহলে ওনাকে যদি জিজ্ঞেস করতে চাই, তিনি কি এই অবৈধ সরকারের সাথে সংলাপ কিভাবে করবেন? তিনি এই হিটলারের সাথে কিভাবে বসবেন? তিনি রাজতন্ত্রের সাথে গণতন্ত্রের সংলাপ কিভাবে করবেন? নাঈমুল ইসলাম খান, নিশ্চয়ই আপনার কাছে এই প্রশ্নগুলোর উত্তর ব্যাখ্যা আছে। ব্যাখ্যা আছে। প্রথম কথা হচ্ছে যে এই যে আমরা সংলাপের কথা বলছি, সংলাপের জন্য আসলে একটা ভালো পরিবেশ আছে কিনা, এই পরিবেশটা কিন্তু নানাভাবে বিধ্বস্ত হয়েছে। একটা বিধ্বস্ত হয়েছে, আমরা ৭১ সালে একটা রক্তক্ষয়ী সংগ্রামের ভিতর, এর আগে ২২ বছরের সংগ্রাম, তারপর একটা রক্তক্ষয়ী যুদ্ধের ভিতর দিয়ে একটা দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর যদি সঙ্গে সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার হতো, ওইখানে একটা লোক পাওয়া যেত না এটার বিরোধিতা করার বা মিছিল করার। তো আমরা ৪৩ বছর পরে বিচারটা করছি বলে এখন অদ্ভুত ব্যাপার, বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ লোক আছে যারা নাকি এই বিচারটা বিরোধিতা করে, ফাঁসির বিরোধিতা করে, এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এখানে একটা প্রশ্ন আসলে করতেই চাই। দেখেন, গতকাল আপনার শিশু রাজন এবং রাকিব হত্যা মামলার রায় হলো, কয়েকজনকে ফাঁসির আদেশ দেয়া হলো। কই অ্যামনেস্টি তো কোনো বলে নাই যে ফাঁসি দেওয়া যাবে না। যখন সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা কোনো যুদ্ধাপরাধীর ফাঁসি হয়, তখন তারা কেন আসলে ফাঁসির বিপক্ষে মনে করাই দিচ্ছেন? হয়তো তারা কালকে একটা বিবৃতি দিয়ে দিবে। এখন জিনিসটা হলো আমি আপনাকে বলি, আপনি এটাও একটা পয়েন্ট ধরেছেন, কিন্তু আমি বলছি যে ৭১ সালের পর ৭৫-এ বঙ্গবন্ধু পরিবারকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের পর বাংলাদেশের
ইতিহাস শিক্ষা মানুষের ভেতর থেকে মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটা এমন ভাবে নষ্ট করা হয়েছে যে এর ভেতর দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারটাও এখন একটা সাধারণ বিচারের মতো সহানুভূতি পাওয়ার অনেক জায়গা তৈরি হয়ে গেছে। এই জায়গাটাতে থেকে আমরা সংলাপ করবেন কার সাথে, কিভাবে সংলাপ করবেন? ওই চেতনার লোকজনের সাথে যারা মনে করে না যে যুদ্ধাপরাধীদের ন্যায্য বিচারটা হওয়া দরকার। এটা কিন্তু খুব বিপজ্জনক। না না না, গতকাল বিএনপির পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে, তারা কিন্তু এখানে ক্লারিফাই একটু করেছে। তারা বলছে যে তারা যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে না, কিন্তু তারা বিচার চান স্বচ্ছ আন্তর্জাতিক মানের। জি, তো এটা কি ক্লোজ ডোর বিচার হয়েছে নাকি? এটা পরিষ্কার আইনের বইয়ে আইন লেখা আছে, এটা সবার জন্য উন্মুক্তভাবে বিচার হয়েছে এবং প্রতিটি বিচার নিয়ে পৃথিবীর ইতিহাসে নাই যে মানবতা বিরোধী অপরাধীদের বিচারে এত আবদার, এত সময় দেওয়া, এত আপিল দেওয়া, আপিলের পর রিভিউ দেওয়া, রিভিউর পর এখন আবার রিট দেওয়া। ভাই, পৃথিবীর ইতিহাসে নব সংযোজন এই বিচারটা, এবং এইগুলির প্রশ্নই আসতো না যদি 72, 73, 74 সালে এই বিচারগুলি হতো। সুতরাং এই যে প্রশ্ন যুদ্ধাপরাধীদের বিচার হবে, এটা স্বচ্ছতার ভিত্তিতে করতে হবে। না, আমি যদি জিজ্ঞেস করি, জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা নিলেন অসাংবিধানিকভাবে, এবং তারপরে কয়েকটি আর্মির ভিতরে বিশৃঙ্খলা হয়েছিল, কু হয়েছিল, প্রায় 2000-এর মতো সেনাবাহিনীর অনেক কর্মকর্তা এবং সৈনিকদেরকে বিচার করা হয়েছিল। সেই সময় কোন স্বচ্ছতার ভিত্তিতে বিচার করেছিলেন? তাদেরকে যে প্রাণদণ্ড দিয়েছিলেন। এই যুদ্ধাপরাধীদের বিচার তো আসলে চলছিল। যখন জিয়াউর রহমান দায়িত্ব নিলেন, তিনি প্রথমেই দালাল আইন রহিত করে তাদেরকে মুক্তি দিয়ে দিলেন। হ্যাঁ, সেটি 173 জনের বিরুদ্ধে এই বিচার চলছিল এবং তিনি এসে তাদের সবাইকে সে বিচারও বন্ধ করে দিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন। একটা বলি, জাতীয় প্রেস ক্লাবের একটা ব্যাপার আছে, এটা আমি আরেকটা জাতীয় প্রেস ক্লাবের বিষয়টা একটু একটা বিরতি নিয়ে এসে শুনি। হ্যাঁ, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, জনাব নাঈমুল ইসলাম খান, যে আমরা শুরুতেই বলছিলাম যে সংলাপ সংকট, বর্তমান পরিস্থিতিতে বর্তমান সংকট কাটাতে আসলে সংলাপের প্রয়োজনীয়তা আছে কিনা। বিএনপির দিক থেকে একটা আহ্বান জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নাকচ করে দিয়েছে, এবং বিএনপি বলছে যে এই সংলাপের আহ্বান আসলে তাদের কোনো দুর্বলতা নাই। আমি আরেকটু মনে করিয়ে দিতে চাই, নাগরিক সমাজের পক্ষ থেকে কিন্তু জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে বর্তমান সংকট উত্তরণের জন্য। ঐক্য বলেন, সংলাপ বলেন, আসলে সবাইকে একটা কোনো না কোনো জায়গায় একটা সমঝোতায় আসতে বলা হচ্ছে, তাই না? সেই সমঝোতার কোনো লক্ষণ সম্ভাবনা আছে কিনা? প্রথম কথা হচ্ছে যে দেখেন, মানে আমি প্রেস ক্লাবের গল্পটা বলি। প্রেস ক্লাবে দীর্ঘদিন যাবৎ ভোটাভুটির একটা ভারসাম্য একটা পক্ষ নিজেদের অনুকূলে নিয়ে 600 650 ভোটের সম্ভবত ফিগারটা নিয়ে এত ইন্টারেস্ট হয় না, একটা ফিগার নিয়ে তারপর তারা এখানে গণতন্ত্র চালু করে দিছে। এমন এক গণতন্ত্র জীবনে অন্য পক্ষ জিততে পারবে না। বার কাউন্সিলও তো এরকম, বার কাউন্সিলও এরকম ছিল। এখন এটা এমন একটা সিস্টেম, এটার মধ্যে গিয়ে একটা অস্বাভাবিক হস্তক্ষেপ ছাড়া এই পরিস্থিতির পরিবর্তন করার আর কোনো সুযোগ বছরের পর বছর। আপনি যে আলোচনার কথা বলছেন, সংলাপের কথা বলছেন, ইকবাল ভাই সাক্ষী হবে, বলবে কিনা জানি না, সংলাপ তো কম হয় নাই এগুলির। সংলাপে ওইখানে কাজ হয় নাই। কেন হয় নাই? কারণ ভারসাম্য কেউ ছাড়তে চায় নাই। একইভাবে বার কাউন্সিলর বলছেন, আমি ওই দিকে যাব না। বাংলাদেশেও যেটা হয়েছে, বাংলাদেশে যে চেতনার ভিত্তিতে যে সাংস্কৃতিক আন্দোলন, যে গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন, ত্যাগ তিতিক্ষা, 22 বছরের আন্দোলন, 11.5 বছর বঙ্গবন্ধুর মতো নেতা শুধু জেলে থাকে, এরপরে 9 মাসের যুদ্ধে 30 লক্ষ শহীদ, 8 লক্ষ মা বোনের ইজ্জত, কোটি কোটি মানুষের সম্পদের লুণ্ঠন, অগ্নিসংযোগ, আমাদের ইনফ্রাস্ট্রাকচার একদম ধ্বংস হয়ে যাওয়ার বিনিময়ে আমরা যেই দেশটা পেলাম,
এই দেশে যারা মানবতা বিরোধী অপরাধ করলো তাদের বিচার হবে। বিচারটা কেবল 43 বছর হওয়ার পর এখানে কি হলো, এটা ভারসাম্য নষ্ট হয়ে গেছে। আপনি বলছেন এখন বিএনপি দুর্বল হওয়াতে ভারসাম্য নষ্ট হয়েছে। আপনি বেমালুম ভুলে গেছেন যে এর চাইতে আরো ক্রুশিয়াল একটা ভারসাম্য নষ্ট করা হয়েছে, যার ভিত্তিভূমি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা। আমাদের স্বাধীনতার ভিত্তির ভারসাম্য গত 43 বছরে যেভাবে নষ্ট করা হয়েছে, সেটাকে যদি নিউট্রালাইজ করার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসের সঠিক পাঠ, আমরা এই যে অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা বাড়ানো, আমাদের এই যে গণজাগরণ মঞ্চ, এইরকম বহু কর্মকাণ্ডের ভিতর দিয়ে ওই যে মানুষের মনের মগজের মধ্যে যে স্বাধীনতার ইতিহাসের বিকৃতির প্রভাবটা, সেখান থেকে মুক্ত করার জন্য একটা সময় দিতে হবে না? এই সময়টা না দিলে, এই পেইনটা যদি আমরা না দেই, তাহলে আপনি কোন গণতন্ত্রে ফিরবেন? মুক্তিযুদ্ধের সেই মৌলিক চেতনার পরিপন্থী একটা গণতন্ত্রের জন্য সংলাপ, এটা কি সম্ভব হয়? আমি কয়েকদিন আগে, আমি এটা আগে বলেছি, আমার একটা অ্যাবডোমিনাল পেন নিয়ে আমি হসপিটালে ভর্তি হয়েছি, সিভিয়ার পেন। আমার 48 ঘন্টা লেগেছে আমার ওই পেটের ওই অসহনীয় পেনটা দূর করতে। কিন্তু মজার ব্যাপার হলো, এটার জন্য আমাকে 10টা ইনজেকশন দিতে হয়েছে, প্রতিটি ইনজেকশন অ্যাবাউট 1 আওয়ার লেগেছে। আমার এখনো টন টন করে 15 দিন আগের ব্যথা। এই যে প্রতিটি ইনজেকশন আবার পেইনফুল, আপনারা যারা জানেন, মানে পেইন কিলার ইনজেকশনগুলি ইটসেলফ আবার একটা পেইন দেয়। এখন এই পেইনটা আমাকে নিতে হয়েছে আমার আরো শরীরের মৌলিক বিপজ্জনক পেইনটাকে সাবসাইড করার জন্য বা চিকিৎসা করার জন্য। তো আমাদেরকেও এখন একটু পেইন নিতে হবে। পেইন নিতে হবে কেন? আপনি বলছেন বিএনপি আর আওয়ামী লীগের ভারসাম্য, ইয়েস দিস ইজ ইম্পর্টেন্ট, কিন্তু তার চাইতে আরো ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট যে বাংলাদেশের ভিত্তির ক্ষেত্রে জনমানুষের যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে ইতিহাসের অপচর্চার কারণে, সেই শুধু অপচর্চা না, যে স্বাধীনতা বিরোধীদেরকে পতাকা দেওয়া, মন্ত্রী বানানো, সংসদের বিভিন্ন রকম নেতা বানানো, কত কিছু, এগুলি কি বলে শেষ করা যাবে? তো এইগুলির কারেকশন নিয়ে আমরা কেন কথা বলছি না? যারা গণতন্ত্রের কথা বলছে, এটা হলো প্রেস ক্লাবের সেই ইলেকশনের মতো। আপনি এখন গণতন্ত্র দিলেই তারা জিতবে। এখন এটা তাহলে কি গণতন্ত্র হইলো যে তারাই জিতবে? প্রেস ক্লাবে কি গণতন্ত্র হইলো? কারণ ভোট আপনার ফেভারে নিয়ে অঙ্কটা নির্ধারণ করে এখন আপনি গণতন্ত্র দেন। তো আমাদেরকে আমাদের রাষ্ট্রের মৌল ভিত্তির জায়গাটাতে তো আলোচনা করা যাবে না। না, আমি নাইমুল, আমি একটু আমার একটা প্রশ্ন আসলে ছিল, আমি নিশ্চয়ই আপনার এটা ফিরবো। নাইমুল ইসলাম খান যে পেইন নেয়ার কথা বলছেন, যে আমার যদি মূল ভিত্তিতে ফিরতে হয় তাহলে আপনাকে কতগুলি যন্ত্রণা আসলে সহ্য করতেই হবে। যদি সেটাতে আমরা একমত হই, এই যন্ত্রণা সহ্য করানোর মতো প্রস্তুতি কি আমাদের জাতিগতভাবে নেওয়া হয়েছে? সরকার হিসেবে এই যন্ত্রণা সহ্য করার মতো জাতিকে তৈরি করার একটা যে কি বলা যায় দিক নির্দেশনা থাকতে হয়, মানুষের ভিতরে যে এক ধরনের সচেতনতা তৈরি করতে হয়, সরকারি দল হিসেবে আওয়ামী লীগ কি সেটা করছে? একটি জিনিস দেখুন, নাইমুল অনেকগুলো কথা বলেছে। দেখুন, গতকাল দুটি বাচ্চাকে হত্যা করার জন্য রায় দেওয়া হয়েছে, তাতে আমরা অনেকেই সন্তুষ্টি প্রকাশ করছি। 1971-এ আমাদের মুক্তিযুদ্ধের সময় এরকম কত শিশু মারা গেছে, কত শিশুকে হত্যা করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে। আচ্ছা, 1975-এ জাতির জনককে হত্যার সাথে শিশু রাসেলকেও হত্যা করা হয়েছে, নারী হত্যা হয়েছে। আজকে যারা এই গণতন্ত্রের কথা বলেন, মানবাধিকারের কথা বলেন, বিশ্বের ইতিহাসে এমন কোনো নজির নেই যে হত্যাকারীকে হয়তো ধরা না যেতে পারে, সে পালিয়ে যেতে পারে, কিন্তু আত্মস্বীকৃত খুনির বিচার করা যাবে না, সংবিধানে এমন কোনো একটি আইন বিশ্বের কোথাও খুঁজে পাবেন না। কারা করেছিলেন? যারা আজকে গণতন্ত্রের কথা বলেন। আসুন, আপনি যেদিন জাতির পিতা হত্যা এবং সারা দেশের মানুষ সেই দিবসটিকে শোক দিবস হিসেবে পালন করে, সেদিন আপনি উল্লাস করবেন, তারপরে আপনি ডায়ালগ করবেন। এবং আপনার আজকে প্রধানমন্ত্রী কিন্তু আপনাদেরকে ওই প্রশ্নটি তুলেছেন
যে আপনাদের যদি সেরকম অবস্থা হয় আপনি সেটাকে কিভাবে দেখবেন? না, তখন তাকে আবার এখন পাল্টা প্রশ্ন হলো- প্রশ্ন করা না, হয়েছিল যে তিনি- আমরা তো সাধারণ মানুষ, আপনি রাজনৈতিক না, নেতা। তিনি রাজনৈতিক নেতা, কিন্তু রাজনীতিতেও তো একটা নীতি আছে, রাজনীতিতেও কিন্তু একটি নীতি আছে। সেই নীতিটি কি? যারা সন্ত্রাস করবে, যারা মানুষ মারবে, তারা আবার বলছেন, আর সংকটের কথা বলছেন, সংকটটা কিসের? বারবার এই প্রশ্নটা তোলা হচ্ছে, সংকট 500 জায়গাতে যখন বোমা না, ফুটানো হলো। প্রধানমন্ত্রীকে না, কিন্তু আসুন, আজকে না, আসুন, আপনি যে সংকটের কথা বলছেন, প্রধানমন্ত্রী যখন বলে যে আইএস আছে এই কথা স্বীকার করানোর জন্য তাকে বা সরকারকে চাপ দেয়া হচ্ছে, মানে মানে সেই চাপ কতখানি আসলে প্রবল যে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে অনেকখানি স্পষ্ট করেই বলেন সেই চাপ না, স্পষ্ট না। সেটা কিন্তু একটা জিনিস হলো কি, এটা কিন্তু রাজনৈতিক সংকট নয়। সংকট, আমি তো বললাম যে বাংলা ভাই 500 জায়গাতে বোমা ফাটিয়ে দিল, বিচারপতিদেরকে মেরে ফেললো, আইনজীবীকে মারলো, তারপরে এক সময় আমাদের দেশে যে 2001 সালে নির্বাচনের পরে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেভাবে নির্যাতন হলো, সংকট তো তখন ডায়ালগ হয়েছে, ডায়ালগের কথা বলা হয়েছে। সংকট এখানে হচ্ছে কি, সংকট তৈরি করে সংকট সমাধানের কথা জন্য ডায়ালগ করবেন সেটা তো না। প্রধানমন্ত্রী তো ডায়ালগ করতে চেয়েছিলেন আপনার সাথে, এবং সেটা বৃহত্তর প্রেক্ষাপটে সেই নির্বাচনকে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য, যে নির্বাচন নিয়ে আজকে প্রশ্ন তোলা হচ্ছে, সেই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য প্রধানমন্ত্রী কিন্তু ক্ষমতায় থেকে তিনি বলেছেন যে আসুন আমরা সর্বদলীয় সরকার গঠন করি, এবং তিনি বলেছেন আপনি কি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নেবেন, নিয়ে আসুন আমরা। সেদিন তো আপনি আসলেন না। উপরন্তু আপনি কি করলেন? আপনি জ্বালিয়ে দিলেন। নির্বাচন বয়কট শুধু করেননি, নির্বাচন বানচাল করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছেন। 2014-তে করেছেন, 2015-তে মানুষ পুড়িয়েছেন। আজকে মানবতা বিরোধী অপরাধের প্রধানমন্ত্রী কিন্তু একটি সাহস নিয়ে কাজ করেছেন, তাকে ধন্যবাদ দেওয়া উচিত জাতির। সেটি হলো 44 বছরের পরে যে কথাগুলো বলেছেন, যে পেইনের কথা বলেছেন, সেই পেইনটা ছিল যে 44 বছরে যারা এই মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, এতগুলো শহীদ করেছে, তাদের বিচার কেউ করেনি। কিন্তু প্রধানমন্ত্রী সেই পেইনটাকে উদ্ধার করার জন্য জাতিকে তিনি আরেকটি পেইন দিয়ে বিচার শুরু করেছেন, এবং সেই বিচারের স্বচ্ছতার কথা বলেন বিএনপির পক্ষ থেকে বলছে স্বচ্ছতা। সেই স্বচ্ছতার কথা কিন্তু আন্তর্জাতিকভাবে যারা এসেছিলেন স্বচ্ছতা প্রশ্ন করার জন্য, 21 আগস্টের গ্রেনেড হামলার বিচার তদন্ত করার সময় স্বচ্ছতা কোথায় ছিল? তারা কিন্তু করেননি। না, সেজন্য আমি প্রশ্ন রেখেছিলাম যে আসলে আমাদের দেশের মানুষকে এই যন্ত্রণা নেয়ার জন্য কতখানি প্রস্তুত করা হয়েছে, সরকারি দল হিসেবে তারা সেই দায়িত্ব কতখানি পালন করেছে, যে কারণে মানুষের ভিতর সন্দেহ সংশয় এখনো কিন্তু আছে। সেই বিষয়গুলি নিয়ে আমি ফিরবো, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। নাঈমুল ইসলাম খান, আমি 3-4বার প্রশ্নটি করেছি যে আসলে আমাদের দেশের মানুষ বর্তমান পরিস্থিতির জন্য যেই যন্ত্রণার কথা বলছেন, আমার বাংলাদেশের মৌলিক যে ভিত্তি সেখানে ফিরতে হলে আসলে যেই যন্ত্রণা, যেই ভোগান্তির শিকার মানুষকে হতে হবে, সেইখানে সেটা সহ্য করার জন্য আসলে প্রস্তুত কিনা? সহ্য করার জন্য না, এটা গ্রহণ করার জন্য মানুষ, মানে আমি বলবো যে দৃপ্ত পায়ে একেবারে খুবই সলিড ভাবে এগিয়ে যাচ্ছে। এটা একটু সময় লাগবে পূর্ণাঙ্গ রূপ পেতে, কিন্তু আমি বলছি শুধু না, এটা আমরা কিন্তু ইতিমধ্যে অনেক কাজ হয়েছে, এবং এই কাজের দিকে আমাদের মানে দৃপ্ত পায়ে এগোচ্ছে, মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। আমি উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এটা কিভাবে হয়। আমি বুঝাই, আমার মেয়ে স্কুল থেকে এসে বলে, বাবা তুমি কেন, মানে খুব ছোট বয়স তো, ক্লাসে বোধহয় ইয়ে নিয়ে আলোচনা হয়েছে, বীর শ্রেষ্ঠ, বাবা তুমি কেন বীর শ্রেষ্ঠ হইতে পারো নাই? আমি তো বাইচে গেলাম এই কথা বলে যে বীর শ্রেষ্ঠরা যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, মারা গেছে, বীর শ্রেষ্ঠ তারা হয়েছে। তো সে তো আর চায় না তার বাবা মারা যাক, এই জন্য ওই দিন মাফ করে দিছে। তার কিছুদিন পরে এসে বলে যে তুমি কেন মুক্তিযুদ্ধ হইতে পারো না? আমি বললাম যে বাবা আমি খুবই ছোট ক্লাসে পড়তাম, এই জন্য মুক্তিযুদ্ধ হইতে পারেনি। এই যে ঘটছে, এটাই পরিবর্তন।
এই জেনারেশনটা যখন বড় হবে তারা উইদিন 10 ইয়ার্স ইট উইল বি এ ডিফারেন্ট কান্ট্রি। মুক্তিযুদ্ধ নিয়ে গৌরব করার সংখ্যা দ্রুত গতিতে এখন বাড়ছে, কারণ মুক্তিযুদ্ধটাই এমন, মুক্তিযুদ্ধের এই যে খোঁজ খবর, ইতিহাস, ঐতিহ্য, গল্প, এইগুলি যে এখন প্রচারিত হচ্ছে, নানান অনুষ্ঠান হচ্ছে, জাতীয় জাদুঘর করছে, মুক্তিযুদ্ধ জাদুঘর করছে, নানান প্রতিষ্ঠান করছে, সাংস্কৃতিক জোট করছে, নাট্য আন্দোলনের ওরা করছে, আমি কতগুলি উদাহরণ দিব। এরকম নানান ভাবে হওয়ার কারণে এখন কিন্তু গণজাগরণ মঞ্চ করছে, এরকম অনেকে করার ফলে মানুষের মধ্যে এই চিন্তা ভাবনাগুলি এখন, কারণ এমন মুক্তিযুদ্ধটা এমন একটা জিনিস যেটা যে কোনো ইয়াং মানুষের কাছে গৌরবজনক মনে হয়। এই গৌরবের অন্য কোনোভাবে তাদেরকে এটার থেকে বাঁচানোর উপায় নাই। সো তারা ওই ইয়াংরাই আমাদের ভরসা, তারাই আগায় নিয়ে যাবে। এবং আপনি যেই প্রস্তুতির কথা বলছেন, আমি আপনার সাথে একমত। হয়তো রাষ্ট্র আরেকটু ফিনান্স করে, আরো সাপোর্ট করে এগুলিকে আরো সমৃদ্ধ করতে পারতো, রাষ্ট্রের হয়তো কিছু কিপটামি আছে, কিন্তু সামগ্রিকভাবে প্রচেষ্টা আছে এবং আমরা এগিয়ে যাচ্ছি। আমি আপনাকে এটুকু বলতে পারি, বাংলাদেশ একটা ধরেন একটা রাউন্ড অ্যাবাউটে ঘুরপাক খাচ্ছে। এখন রাউন্ড অ্যাবাউটের একদিকে কিন্তু এটা বিরাট মহাসড়ক, এই মহাসড়কে অনেক লেন, একটা গণতন্ত্রের লেন, একটা অর্থনৈতিক উন্নয়নের লেন, একটা হয়তো গবেষণা শিক্ষার লেন, এরকম নানান রকম। আমরা যখন মহাসড়কে উঠে যাব, আমরা ঘুরপাক খাচ্ছি, তো মহাসড়কে যদি উঠে যাই তাহলে কিন্তু মহাসড়কের বৈশিষ্ট্য হচ্ছে ওইখানে আবার আনইন্টারাপ্টেড গতি, কারণ ওইখানে তো কোনো ট্রাফিক জ্যাম নাই, ওইখানে তো কোনো ওই রেলের পড়ে না, গেট বন্ধ হয় না, কিচ্ছু নাই, ফ্লাইওভার থাকবে, এইভাবে ঘুরে 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 আমরা উন্নতির দিকে আগাতে থাকবো। কিন্তু এখানে আবার বিপদও আছে, যখনই কোনো ফ্লাইওভার হয় কিংবা হাইওয়ে হয়, পাশে খাদ থাকে, কারণ ওখান থেকে মাটি কেটে করা হয়। তো আমরা যদি সঠিকভাবে এই সময়টা পার করতে পারি, হাইওয়েতে ওঠার সময় আমরা খাদে যদি না পড়ি, তাহলে এসেনশিয়ালি আমরা সেই মহাসড়কে উঠব। এই সময়টা আমাদের ওই যে পেন, যে পেনটা আমি নিয়েছি বড় পেন করার জন্য, এই পেনটাই এখন চলছে। কিন্তু খুবই অবাক করা বিষয়, যেটা পৃথিবীর সকলের কাছে মিরাকেল মনে হচ্ছে, সেটা হলো আমরা ঘুরপাক খাচ্ছি কিন্তু আমাদের অর্থনীতি 6.5 মিনিমাম আমাদের প্রবৃদ্ধি, টার্গেট আছে আবার সাথে। না, আমি একটু প্রস্তুতির কথাটা বলছি, একটু অ্যাড করছি। প্রস্তুতি কিভাবে হচ্ছে? ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, ২১ বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হলো, বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করা হলো, জয় বাংলা স্লোগান এর উপরে এক ধরনের। তারপরে দেখুন ২০০৪ সালে মানে বাঙালি ভাষাভাষীদের মাঝে বিবিসি একটা জরিপ করলো, সেই জরিপে কিন্তু বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে তিনি কিন্তু স্বীকৃতি পেলেন। আসুন, আপনার ২০০৮-এর নির্বাচনের সময় যে নূতন প্রজন্মকে বিকৃত ইতিহাস শিখিয়ে তাদেরকে বিকৃত ইতিহাস শেখানো হলো, তারাই কিন্তু, আমরা মিডিয়াতে দেখেছি, তারাই কিন্তু ২০০৮ সালে সবচেয়ে বেশি ভোট দিয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ক্ষমতায় আনার জন্য। তারপরে দেখুন, যখন ক্ষমতায় থাকাকালীন অবস্থায় জাহানারা ইমামের শহীদ জাহানারা ইমামের নেতৃত্বে, শহীদ জননী, তার নেতৃত্বে যে বিচার অনুষ্ঠিত হয়েছিল গণ আদালত, সেটি দেখুন, গণজাগরণ দেখুন, আমাদের এখানে হেফাজতও আছে, গণজাগরণও আছে। এই যে গণতান্ত্রিক একটা পরিবেশ, তারপরেও আপনি বলছেন যে এখানে প্রস্তুতি নেই। প্রস্তুতি আছে, জনগণ কিন্তু অনেক বেশি প্রস্তুত। অতর্কিতে হামলা করে লেখক প্রকাশকদের হত্যা করা হচ্ছে। আপনার উন্নয়ন বলতে তো শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নকে বোঝায় না, মানসিক বিকাশ, সংস্কৃতির বিকাশ, একটা জাতির তার মননে মেধায় কতখানি উন্নত, সেটাও কিন্তু একটা উন্নয়নের একটা খুবই গুরুত্বপূর্ণ মাপকাঠি। আপনি যখন লেখক প্রকাশকদের হত্যা করা হয়, তাদের বিচার করা হয় না, আমি কি একটা আমার খুবই গুরুত্বপূর্ণ অংশে আমি আঘাতপ্রাপ্ত হই না? না, আমাকে বলুন, আমরা নিরাপত্তার কথা বলি, তাই না? আমেরিকাতে
নাইমুল বলল আমেরিকাতে আমরা সবাই জানি কিছুদিন আগে একটা স্কুলে গিয়ে কিন্তু বিচার ও হত্যাকাণ্ড হতে পারে, কিন্তু বিচার তো হতে হবে, বিচার তো হয় না। না, এই হত্যাকাণ্ড ওখানে হওয়ার পরে কেউ কি আমেরিকা সম্পর্কে বলেছে যে সেখানে নিরাপদ নয় আমেরিকা? ফ্রান্সে চার্লি হেবডোর ঘটনা নিয়ে সেখানে কিন্তু হত্যাকাণ্ড হয়েছে, কেউ কি বলেছে যে ফ্রান্স বা প্যারিস নিরাপদ নয়? অস্ট্রেলিয়াতে যখন আমাদের এখানে তারা নিরাপত্তার জন্য নিরাপদ বোধ করার বিষয়টি তো আসলে এটার সঙ্গে আপনার বিচার প্রক্রিয়ার একটি অংশ আছে। এখন তা আপনার কি ধারণা আমেরিকা অস্ট্রেলিয়ায় সমস্ত অপরাধের তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হয়? এটাই আপনি জানেন? একটা সামগ্রিক পারসেপশন নো তেমন স্যার, আছে। পারসেপশন কারণ হলো এই পারসেপশন আমাদের দোষে আমাদের এই না পারসেপশন। সেখানে কিন্তু একটা জিনিস দেখুন, সেখানে যে ব্ল্যাককে মারা হয়েছিল তারা কিন্তু বলেছে ন্যায় বিচার পেয়েছে, তারা ন্যায় বিচার পায়নি বলে তারা চিৎকার করছে। লন্ডনে একজন অভিবাসীকে গুলি করে মেরে ফেলা হয়েছিল, সেখানে কিন্তু এই প্রশ্ন তোলা হয়েছে, সে বিচার পায়নি। এখন প্রশ্ন হলো, আমরা গরিব দেশ, আমেরিকানরা গুয়ান্তানামো বেতে যা করে এগুলি বিচার? তো আজকে প্রশ্ন হলো আমরা সেই প্রশ্নে যেতে চাই না। আপনি শুধু নেগেটিভ জিনিসগুলি নেন, দুই একটা ভালো জিনিস নিলেও তো আমরা ভালো জিনিস তো আমাদের বেশি ওদের চাইতে। না, ওদের চাইতে আমাদের বেশি এই ভালোগুলি রক্ষা করতে হবে। এখন আমাদের দেশে যখন একজন অভিজিৎ রায়কে হত্যা করা হয়, একজন দীপনকে হত্যা করা হয়, তখন আপনি তখন কি আমরা আনন্দ মিছিল করি? না, মিছিল আমরা করি তো না, কিন্তু তার শোকে বিচার স্তব্ধ প্রক্রিয়া হই, আমরা অত্যন্ত আতঙ্কিত হই, আমরা কষ্ট পাই, আমরা নিন্দা জানাই। কিন্তু তারপরে আমি আবার বলছি, আপনি যদি আবার এটা অঙ্কে ফেলেন, আমাদের দেশ আমেরিকার চাইতে নিরাপদ, আমাদের দেশ অস্ট্রেলিয়ার চাইতে নিরাপদ, তাদের ওখানে খুনোখুনির সংখ্যা আমাদের চাইতে অনেক বেশি। তারা তাদের দেশে গান পলিসির জন্য এই ঘটনাটা ঘটছে, তারা তারপরেও এত শত মানুষের মৃত্যুর পরেও তারা গান পলিসিতে কোনো রিফর্ম আনার সাহস করতে পারছে না। তো এইগুলি তো তাদের দেশেরও সীমাবদ্ধতা আছে। আসলে কি জানেন, এই যে পারসেপশনের কথা বললেন, তাদের পারসেপশনটা ভালো এই জন্য যে আমাদের সরকার, আমি রিকমেন্ড করব, আমাদের সরকার এখন নিয়মিত আমেরিকানদের যখন যেখানে ত্রুটি বিচ্যুতি হয়, আমরা এখন থেকে বিবৃতি দেওয়া উচিত যে তারা যেমন বিবৃতি দেয়, আমরাও দিব যে আমেরিকার এই ঘটনায় আমরা উদ্বিগ্ন, আমরা এটার সুষ্ঠু তদন্ত এবং সমাধান চাই, নাগরিকের নিরাপত্তা চাই। ওইখানে আমাদের বাংলাদেশের অভিবাসী আছে, কেন দিন আসবে, এখনই করা যায়, এটা কি নিষেধ নাকি? বিশ্বের বড় বড় দেশগুলো নিশ্চয়ই সেই বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে। আমরা আসলে এমন দিনের প্রত্যাশাই করি যেখানে আমরা আমাদেরকে অন্যের উপর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, আমরা নিজেরাই আসলে স্বনির্ভর হব, এমন প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন।